নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি যে খবর, সেটা হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে যদিও ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু বিরোধী পক্ষ, এদেশের বিরোধী দলগুলো কি এখানেই সন্তুষ্ট হবেন, নাকি তারা আরও এগিয়ে নিয়ে যেতে চান এই আন্দোলনকে? যে কথা উঠে আসছে সেটা হলো একটি বা কয়েকটি পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ফাস্ট ট্র্যাক কোর্ট বসালেও এদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থাটাই যে ভেঙে পড়েছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ধরনের টেস্টিং এজেন্সি যারা পরীক্ষা ইত্যাদি নেয়, তাদের ওপরে সংঘ ঘনিষ্ঠ অর্থাৎ আরএসএস ঘনিষ্ঠ, বিজেপি ঘনিষ্ঠ, হিন্দুত্ববাদী মানুষদের বসানোর ফলে তাদের যোগ্যতা না দেখে বিশ্বাস, রাজনৈতিক দার্শনিক বিশ্বাস দেখে বসানোর ফলে এই সব প্রতিষ্ঠানগুলোর যে স্বাধীনতা, প্রতিষ্ঠানগুলোর যে এক একটা অনন্য বৈশিষ্ট্য, সেই সমস্ত বৈশিষ্ট্য নষ্ট হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। যেটা মনে করা হচ্ছে যে উচ্চ শিক্ষা ধীরে ধীরে হয়ে যাচ্ছে হিন্দুত্ববাদী শিক্ষা দেওয়ার এক একটা জায়গা, এবং হিন্দুত্ববাদকে বা বেদ বা ভারতের পুরাণ ইত্যাদিকে অপ্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং বিজ্ঞান, টেকনোলজি, কারিগরি বিদ্যা এবং যেসব দিকে দুনিয়া এগিয়ে চলেছে সেই সব দিকগুলো ক্রমশ অবহেলিত হচ্ছে। এক কথায় ভারতের উচ্চ শিক্ষা এবং গবেষণা গভীর সংকটে পড়েছে বলে বিরোধীরা অনেকে মনে করছেন। তারা মনে করছেন যে এই যে সামগ্রিক ঘটনাটা ঘটল এবং সেটা সরকার 37 দিন ধরে যেভাবে তার সঙ্গে ব্যবহার করলো, তার জন্য খোদ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। বিরোধী দলের অনেক নেতারা এটাও মনে করছেন 20 তারিখে সংসদ অভিযানের সময় দিল্লি পুলিশ, যেটা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক দেখাশুনো করে, তারা যেভাবে আক্রমণ চালালো ছাত্রদের ওপরে, যেভাবে ছররা বন্দুক চালানো হলো, যে ছররা বন্দুকের ছররা বুলেটে অনেক ছাত্রছাত্রী গুরুতর আহত হয়েছেন, কারোর দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে বলে এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। তার জন্য অমিত শাহকে সরাসরি ছাত্র জনতার কাছে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এই দাবির পাশাপাশি যে ব্যাপক চুরির ঘটনা রাম মন্দিরকে কেন্দ্র করে সামনে আসছে, কেবল রাম মন্দির নয়, বিচিত্র সব চুরির অভিযোগ, বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দির বা বিখ্যাত বদ্রীনাথ মন্দিরকে কেন্দ্র করে সামনে আসছে, সেটাকে নিয়ে সংসদে প্রবলভাবে আলোচনা চাইতে পারেন বিরোধীরা ঠিক কী করবেন, তাদের কৌশল কি হবে, সেটা ঠিক করতে সোমবার সকাল 10টায় ইন্ডিয়াভুক্ত বিরোধী দলগুলো নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন বৈঠকে বসছে। সেখানে তারা একটা রূপরেখা নির্মাণ করতে চাইবে যে কিভাবে সংসদে সরকারের বিরোধিতা করা হবে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এইবারের অধিবেশনে, অর্থাৎ বাদল অধিবেশন যা 13 আগস্ট অবধি চলবে, সেইখানেই সরকার সংসদের আসন বাড়ানো এবং এই সংক্রান্ত যে বিল, যেটা যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতার অভাবে এপ্রিলে পরাজিত হয়েছিল, মোদী সরকার সেই প্রথম পরাজিত হয়েছিল সংসদে, সেই বিলটি এই বাদল অধিবেশনেই
নিয়ে আসা হতে পারে, এই রকম চিন্তা ভাবনা মোদী সরকারের অন্দরে চলছে। কেন? তার কারণ তৃণমূলের থেকে ভেঙে যাওয়া 20 জন সহ, শিবসেনার 6 জন সহ এনডিএর সমর্থকের সংখ্যা এপ্রিলের তুলনায় বর্তমানে অনেকটাই বেড়ে গেছে। রাজ্যসভাতেও তাদের যে সংখ্যা রয়েছে 145 জনের মতো, সেটা 2/3 কাছাকাছি। এই পরিস্থিতিটা থাকতে থাকতেই আরও একটু ম্যানেজ করে, আরও একটু সাংসদ সংখ্যা বাড়িয়ে যদি বিলটি পাশ করিয়ে নেওয়া যায়, সেই চেষ্টাতে আছে মোদী সরকার। তার তীব্র বিরোধীরা করতে পারবে কি পারবে না? ডিএমকের মতো দল, তারা সরকারের পক্ষে থাকবে কি থাকবে না? এসব প্রশ্নই ভবিষ্যতের গর্ভে। কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার মধ্যে দিয়েই ভারতে সংসদ কেন্দ্রিক এবং সংসদের বাইরে রাস্তাতেও রাজনৈতিক বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্বের কোনো সাময়িক বিরতি হচ্ছে না। বিরোধীরা তাদের কথাগুলো, যে কথাগুলো আমি আগে বললাম, এছাড়াও সাধারণ মানুষের কথা, কৃষকদের কথা, শ্রমিকদের কথা, কর্মহীনদের কথা, এই সব কথা নিয়ে বিরোধীরা প্রবলভাবে সরব হবে সোমবার থেকে আবার শুরু হতে চলা সংসদে। নমস্কার, এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।